বন্ধুরা, ভূগোল ও পরিবেশ চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগের ভিডিওতে আমরা ওয়েগনারের মহাসঞ্চারণ মতবাদ সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো মাস ওয়েস্টিং বা পুঞ্জ সঞ্চালন। সবার প্রথমে এই মাস ওয়েস্টিং বা পুঞ্জ সঞ্চালন জানার আগে আমাদের একটু ভূগাঠনিক প্রক্রিয়া কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। যে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন এবং বিবর্তন সম্পন্ন হয় তাকেই ভূগাঠনিক প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াটিকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং অন্যটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এবারে বুঝে নেওয়া যাক যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। ভূপৃষ্ঠের উপরে বাহ্যিক শক্তি দ্বারা ভূমিরূপের ক্ষয় বা সঞ্চয় বা বিবর্তন ঘটলে তাকে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস বলা হয়। এগুলোর উদাহরণ হচ্ছে নদী, হিমবাহ, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ সঞ্চালন। এই সমস্ত প্রক্রিয়াগুলো যেটা ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি বহির্জাত প্রক্রিয়া। এবারে ভূ অভ্যন্তরের শক্তির দ্বারা ভূমিরূপের ক্ষয় সঞ্চয় বা বিবর্তন ঘটলে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়। এর অপর নাম এন্ডোজেনেটিক প্রসেস। এর মধ্যে গুলো পড়ে অগ্নুৎপাত, তারপরে আছে ভলক্যানিক ইরাপশন, মানে ওটাই হচ্ছে অগ্নুৎপাত, বিদার অগ্নুৎপাত, এই সমস্তগুলো, বা চ্যুতি ফাটল, যেগুলো ভূমিরূপের ভিতর থেকে কাজ করে। ভূ অভ্যন্তরে যে শক্তির প্রধান উৎস হচ্ছে সাধারণত ম্যাগমা, এবং ভূপৃষ্ঠের বাইরের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। এবারে এই যে আমরা ভূপৃষ্ঠের বাইরের বাহ্যিক শক্তি যেগুলো পড়লাম, যেটা বহির্জাত প্রক্রিয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে পুঞ্জ সঞ্চালন বা পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং বা মাস মুভমেন্ট, যেটা বলবে তোমরা সেটাই। তো এবারে জেনে নেওয়া পুঞ্জিত সঞ্চালন কাকে বলে। ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি, আমরা আবহবিকার কথাটা ক্লাস 9-এ পেয়েছিলাম। আবহবিকার হচ্ছে কি না, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা যদি ভূমিরূপের পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনজনিত পদার্থ, মানে ভূমিরূপের ভাঙন করলে সেই ভাঙা পদার্থগুলি যদি ওই অঞ্চলে সঞ্চিত থাকে, মানে ওই অঞ্চলেই পড়ে থাকে, তখন তাকে আবহবিকার বলা হয়। তাহলে আমরা আবার সংজ্ঞায় ফিরে আসি। ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি যখন কি হচ্ছে না, যখন অভিকর্ষজ বলের প্রভাবে মৃত্তিকার উপরের অংশ থেকে নিচের অংশে পরিবাহিত হয়, তখন তাকে পুঞ্জ সঞ্চালন বা ভর সঞ্চালন বা মাস ওয়েস্টিং বা মাস মুভমেন্ট বলা হয়। এটা উদাহরণ সব থেকে ভালো হয় ধস। যেমনভাবে পর্বতের গা বেয়ে, যেমন এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ, পর্বতের গা বেয়ে এই যে পদার্থগুলো নিচের দিকে নেমে আসছে, এটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ সঞ্চালন। ঠিক আছে, যেমন এই পর্বতের গা বেয়ে এই পাথরগুলো রাস্তার ওপরে পড়ে আছে, এটাকেই বলা হয় পুঞ্জ সঞ্চালন। এই বিজ্ঞানী শার্প, ভার্নেস, হাচিনসন, মেঙ্কেল প্রমুখ বিজ্ঞানীদের মতে পুঞ্জ সঞ্চালনের কারণগুলিকে মোট দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ কারণ এবং অপরটি হচ্ছে পরোক্ষ কারণ। এবার এই প্রত্যক্ষ কারণগুলো কি কি সেগুলো একটু জেনে নেওয়া যাক। 1 নম্বর, কোনো কারণে শিলাচূর্ণ আর্দ্র হয়ে গেলে, মানে ভিজে গেলে, বৃষ্টির জলে ভিজে গেলে তা দুর্বল প্রকৃতির হয়ে ফেলে, যার ফলে পুঞ্জ সঞ্চালন ঘটে। 2, শিলার মধ্যে স্তরায়ন বা প্রবেশতা বেশি থাকলে, মানে শিলার স্তরগুলি যদি বেশি থাকে বা ওর মধ্যে যে জলের অনুপ্রবেশ যদি বেশি ঘটে, শিলার স্তরগুলি কোমল ও পাতলা প্রকৃতির হয়, যার ফলেও কিন্তু পুঞ্জ সঞ্চালন ঘটে। অনেক সময় শিলাস্তরে খাড়া ঢাল বরাবর জলের অনুপ্রবেশ ঘটলে, মানে শিলার যে খাড়া ভাগ থাকে, খাড়া ঢাল থাকে, তার মধ্যে দিয়ে বৃষ্টির জল যদি প্রবেশ ঘটে, তাহলে অপেক্ষাকৃত পিচ্ছিল অথবা দুর্বল প্রকৃতির হয়ে পড়ে, যার ফলেও কিন্তু পুঞ্জ সঞ্চালন হয়। ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির পার্থক্যজনিত কারণেও পুঞ্জ সঞ্চালন ঘটে। যেমন ভূমির উচ্চতা যদি বৃদ্ধি পায়, পুঞ্জ সঞ্চালন বেশি হবে। যদি ভূমির উচ্চতা কম হয়, তাহলে পুঞ্জ সঞ্চালনের মাত্রাও কমবে। 5, আর্দ্র অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের ফলে পদার্থসমূহ জলে সিক্ত হয়ে যায় এবং ভারী হয়ে যায়, মানে বৃষ্টির জল ওর মধ্যে পড়লে পদার্থগুলো সিক্ত হয়ে যায়, মানে জলে ভিজে যায়, তার ফলে ভারী হয়ে যায়, যার ফলেও পুঞ্জ সঞ্চালন ঘটে। এইরকম উদাহরণ দক্ষিণাত্যের মালভূমি অথবা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বত, এই সমস্ত অঞ্চলে এইরকম পুঞ্জ সঞ্চালন লক্ষ্য করা যায়। উদ্ভিদের শিকড়ের কারণে পর্বতগাত্র ও মৃত্তিকার মধ্যে ফাঁকা স্থানের সৃষ্টি হয়, যার ফলেও কিন্তু পুঞ্জ সঞ্চালন ঘটে। এইগুলো ছিল প্রত্যক্ষ কারণ। ঠিক একই রকমভাবে কিছু পরোক্ষ কারণও আছে, সেগুলো জেনে নেওয়া যাক। অনেক সময় কোনো কঠিন শিলাস্তর এবং কোমল শিলাস্তর উপর নিচে অবস্থান করলে শিলা মধ্যবর্তী স্থানে কাদার আস্তরণ লক্ষ্য করা যায়, মানে কোনো কঠিন এবং কোমল শিলাস্তরের মধ্যে যদি কাদার অবস্থান লক্ষ্য করা যায়, সেই কাদা কিন্তু
পিচ্ছিল প্রকৃতির হয়, তার ফলে কিন্তু ওই ওপরের কঠিন শিলাস্তরটি কোমল শিলাস্তর থেকে আলগা হয়ে গিয়ে পুঞ্জ সঞ্চালন ঘটে। কোনো শিলাস্তরের সহনশীলতার মাত্রা মানে সেই শিলাস্তর নেওয়ার ক্যাপাসিটি, তার উপরে যে ভারটা আছে সেই ভার নেওয়ার ক্যাপাসিটি যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয় মানে কমে যায়, হঠাৎ করে যদি কমে যায়, তাহলেও কিন্তু পুঞ্জ সঞ্চালন ঘটে। অগ্নুৎপাত, ভূমিকম্প, ডিনামাইট ফাটানো, ভারী যান চলাচল প্রভৃতি কারণেও পাহাড়ি অঞ্চলে সাধারণত ছোট ছোট ভাইব্রেটের সৃষ্টি হয়, কম্পনের সৃষ্টি হয়, সেই কম্পনের ফলেও কিন্তু পুঞ্জ সঞ্চালন হয়। পাহাড়ি অঞ্চলে ধাপ চাষের ক্ষেত্রে জলসেচ করা হয় এবং ওই জল শিলা মধ্যস্থ ফাটলে প্রবেশ করলে পরোক্ষভাবেও কিন্তু পুঞ্জ সঞ্চালন ঘটে। এবারে জেনে নেওয়া যাক পুঞ্জ সঞ্চালনের কিছু বৈশিষ্ট্য। এক্ষেত্রে সাধারণত অভিকর্ষজ বল মানে মাধ্যাকর্ষণ শক্তি প্রধান ভূমিকা কাজ করে, প্রধান ভূমিকা পালন করে আর কি। নেক্সট হচ্ছে জলের উপস্থিতি এই পুঞ্জ সঞ্চালনকে আরও ত্বরান্বিত করে। পর্বতের খাড়া ঢাল বরাবর প্রায়শই এটি ঘটতে লক্ষ্য করা যায় এবং পুঞ্জ সঞ্চালন ধীর গতিতে বা দ্রুত গতিতে উভয় ক্ষেত্রেই হতে পারে। এই রকম বৈশিষ্ট্যগুলো সাধারণত পুঞ্জ সঞ্চালনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে আসছি আমরা পুঞ্জ সঞ্চালন সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীরা যেমন মেঙ্কেন বা শার্প যারা ভাগ করেছেন সেই ভাগগুলো একটু পড়বো আর কি, সেই ভাগগুলো সম্পর্কে জানবো। আমি একটা একটা করে ভাগ দেখাচ্ছি এবং তার সাথে তার সংজ্ঞাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে বুঝবে ব্যাপারগুলো। যেমন বিসর্পণ। বিসর্পণ কাকে বলছে না শিথিল পদার্থ সমূহের ভূমির ঢাল বেয়ে অতি ধীর গতিতে ধারাবাহিকভাবে মানে কন্টিনিউয়াস প্রসেস ধারাবাহিকভাবে যদি প্রবাহিত হয় বা নিচের দিকে নেমে আসে তখন তাকে বিসর্পণ বলা হয়। এবার এই বিসর্পণকে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। কিভাবে হচ্ছে মৃত্তিকা বিসর্পণ না ঈষৎ ঢালু অঞ্চলে আবহবিকারগ্রস্ত রেগোলিত জাতীয় যে মৃত্তিকা মানে মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আমরা জানি রেগোলিত অভিকর্ষের টানে অত্যন্ত ধীর গতিতে যদি প্রবাহিত হয় তখন তাকে মৃত্তিকা বিসর্পণ বলা। শিলার ক্ষেত্রে শিলা বিসর্পণ কাকে বলছে না কোনো উচ্চভূমির ঢাল অনুযায়ী বিচূর্ণীভূত শিলাখণ্ড রেগোলিথের সাথে নিচের দিকে নেমে আসে, মানে রেগোলিথ নামছে তার সাথে ওই ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডগুলোও নিচের দিকে নেমে আসছে, তাকেই বলা হচ্ছে শিলা বিসর্পণ। ট্যালাস কাকে বলছে, ট্যালাসটাকে জানতে হবে। ট্যালাস হচ্ছে শীত প্রধান অঞ্চলে হিমবাহ বা বরফের দ্বারা ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট ছুঁচ মস্তক বিশিষ্ট মানে ছুঁচালো মাথা বিশিষ্ট কোনো রকমের শিলা, এই শিলাগুলিকে একসাথে ট্যালাস বা স্ক্রি বলা হয়। এই ট্যালাসগুলি কোনো কারণে আলগা হয়ে গিয়ে সেটা হিমবাহের জলের ফলে হতে পারে বা তুষারপাতের ফলে হতে পারে বা ভূমিকম্পের কম্পনের ফলেও হতে পারে। যদি পর্বতের চূড়া থেকে সেগুলো আস্তে আস্তে পর্বতের পাদদেশ অঞ্চলের দিকে গড়িয়ে আসে তখন তাকে বলা হয় ট্যালাস বিসর্পণ। নেক্সট হচ্ছে শিলা হিমবাহ বিসর্পণ। শিলা হিমবাহ বিসর্পণ কাকে বলছে না অত্যন্ত ধীর গতিতে শিলাযুক্ত হিমবাহ মানে যেমন অ্যাভালাঞ্চ হয় শুধুমাত্র বরফটা নামে, সেরকমই শিলার সাথে যখন বরফ একসাথে নিচের দিকে নেমে আসছে তখন তাকে বলা হচ্ছে শিলা বিসর্পণ, শিলা হিমবাহ বিসর্পণ। নেক্সট হচ্ছে প্রবাহ। প্রবাহ কাকে বলছে না কোনো কারণে উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে অভিকর্ষের টানে শিলাখণ্ড রেগোলিত ইত্যাদি সমস্ত কিছু জল সিক্ত হয়ে মানে জলের সাথে মিশে গিয়ে যদি নিচের দিকে প্রবাহিত হয় দ্রুত গতিতে অথবা ধীর গতিতেও হতে পারে তখন তাকে ধীর প্রবাহ মানে প্রবাহ বলে। এবার এই প্রবাহকে মোট দুটো ভাগে ভাগ করা, একটা ধীর গতি একটা দ্রুত গতি। ধীর প্রবাহ কাকে বলছে যখন এটা ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে তাকে ধীর প্রবাহ বলছে। যেমন প্রথম ধীর প্রবাহের মধ্যে একটা উদাহরণ হচ্ছে সলিফ্ল্যাকশন। পুঞ্জ সঞ্চালনের মাধ্যমে শিথিল পদার্থ যখন বৃষ্টি কিংবা বরফ গলা জলের সঙ্গে মিশে পর্বত গাত্র বরাবর অত্যন্ত ধীর গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে সলিফ্ল্যাকশন বলছে। আর জেলিফ্ল্যাকশন কাকে বলছে পুঞ্জ সঞ্চালনের মধ্যে দিয়ে তুষারাবৃত স্তরের উপরে থাকা শিথিল পদার্থ মানে তুষারের উপরে থাকা, তুষার প্রথম পাহাড়ের উপরে তুষার পড়েছে তার উপরে থাকা যে শিথিল পদার্থ বরফ গলা জলের সঙ্গে মিশে অত্যন্ত সিক্ত হয়, অত্যন্ত সিক্ত মানে অত্যন্ত জলে ভিজে যায়, ভিজে গিয়ে যখন মানে জেলির মতো তৈরি হয়ে যায় তখন যেটি প্রবাহিত হচ্ছে নিচের দিকে তখন তাকে বলা হচ্ছে জেলিফ্ল্যাকশন। তো এই জেলিফ্ল্যাকশন যে ঘটছে এক্ষেত্রে তুষারপাত এবং তুষার গলা জল দুটোই কিন্তু প্রধান ভূমিকা পালন করছে, মানে তুষারপাতের ওপরে শিথিল পদার্থ আছে আবার তুষার গলা জল যেটা আছে সেটা ওই শিথিল পদার্থের সাথে মিশে গিয়ে সিক্ত হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে, সেটা যখন অভিকর্ষের টানের ফলে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হচ্ছে জেলিফ্ল্যাকশন। এবারে
বলা হচ্ছে দ্রুত প্রবাহ। দ্রুত প্রবাহ মানে হঠাৎ করে খুব দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। মৃত্তিকা প্রবাহ তার মধ্যে একটা। মৃত্তিকা প্রবাহ হচ্ছে কি, সূক্ষ্ম থেকে ভারী দানাযুক্ত মৃত্তিকা যখন পর্বতের অতি উচ্চ ঢাল থেকে নিচের দিকে প্রবাহিত হয়, সেক্ষেত্রে পর্বতের ঢাল অত্যন্ত বেশি হয়, সেই জন্য স্পিডটাও বেশি হয়, সেই জন্য তাকে দ্রুত প্রবাহ বলা হচ্ছে। খুব স্পিডে যখন নিচের দিকে নেমে আসছে তখন তাকে মৃত্তিকা প্রবাহ বলা হচ্ছে। কর্দম প্রবাহ মানে হচ্ছে কাদা, এই কাদা যখন নিচের দিকে নেমে আসছে তখন তাকে কর্দম প্রবাহ বলছে, মানে মৃত্তিকার জায়গায় জাস্ট কাদা থাকলেই যা হয় আর কি। এবং অবস্কর প্রবাহ কাকে বলছে না, উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে ঢালের উপরি অংশে আবহবিকারগ্রস্ত প্রস্তরখণ্ড ও শিলাখণ্ড অপেক্ষাকৃত মোটা দানাদার। আমরা মৃত্তিকার ক্ষেত্রে কি বললাম, সূক্ষ্ম প্লাস মোটা দুটোই থাকতে পারে, কিন্তু অবস্কর মানে হচ্ছে বড় বড় শিলাখণ্ড, মৃত্তিকার থেকে অপেক্ষাকৃত বড় এরকম শিলাখণ্ড যদি ভূমির ঢাল বরাবর অত্যন্ত দ্রুত গতিতে উপরি অঞ্চল থেকে, পাহাড়ের উচ্চ অঞ্চল থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তখন তাকে অবস্কর প্রবাহ বলা হয়। এবারে নেক্সট শ্রেণী বিভাগের দিকে আসছি, ধস বা স্খলন। ধস কাকে বলছে? ধস আমরা সবাই জানি। ধস বা স্খলন হচ্ছে অধিক সুষম ও সমতল ঢাল বিশিষ্ট ভূভাগের ওপর দিয়ে আবহবিকারজাত পদার্থ, রেগলিত, শিলাখণ্ড যাই হোক জলে সিক্ত হয়ে নিচের দিকে প্রবাহিত হলে তখন তাকে ধস বলা হয়। মানে ভূমিভাগের উপরে ঢাল বরাবর উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালের দিকে যখন আবহবিকারজাত পদার্থ, রেগলিত, মৃত্তিকা, ক্ষয়িত পদার্থ যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে ধস বা স্খলন বলা হয়। এবার এই ভগ্নস্তূপ কাকে বলছে? ভগ্নস্তূপ স্খলন হচ্ছে যখন বড় বড় পাথর হয়, বিশাল বড় বড় চাঁইয়ের আকারে পাথর যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন তাকে ভগ্নস্তূপ স্খলন বলা হয়। যখন ছোট ছোট শিলা হয় তখন তাকে শিলা স্খলন বলা হয়। আর প্রস্তরচাই মানে হচ্ছে যখন সেই প্রস্তরের মতো, মানে ভগ্নস্তূপের থেকে আরও বড় যখন হয় তখন তাকে প্রস্তরচাই স্খলন বলা হয়। এখানে বিশাল বড় পাহাড়ের চাই এসে পড়ে, এগুলো নেপালে, ভুটানে বা উচ্চ পার্বত্য অঞ্চলে, উচ্চ হিমালয় অঞ্চলে এগুলো প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। নেক্সট যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে স্লাম বা আবর্তনীয় স্খলন। এটা বলা হচ্ছে যে কোনো একটি অঞ্চলে পর্বতের উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে যখন রেগলিতজাত আবহবিকারজাত পদার্থ যখন অত্যন্ত স্পিডে, মানে ধীরে ধীরে বাট স্পিডে নামছে, মানে একটা সিঁড়ির ধাপের মতো হয়ে যখন নিচের দিকে নেমে আসছে তখন তাকে স্লাম্প বলা হয়। মানে এক্ষেত্রে বলা হয় কি, বিশাল বড় এরিয়া জুড়ে ওই পদার্থগুলো নিচের দিকে নামে। যেমন বলা হচ্ছে রেগলিত, শিলাখণ্ড প্রভৃতি জলে সিক্ত অবস্থায় অভিকর্ষজ বলের প্রভাবে অত্যন্ত দ্রুততে, বাট মানে একটা চাঁইয়ের আকারে, মানে কোনো একটা অঞ্চলের টোটাল মৃত্তিকাটা একদম ধস খেয়ে নিচের দিকে নেমে এলো, তখন তাকে বলা হচ্ছে স্লাম। একক আবর্তনীয় স্লাম তার মধ্যে একটি অন্যতম, মানে তুলনামূলক কম খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চলে লক্ষ্য করা যায়। এই শিলাসমূহ একসঙ্গে, মানে টোটাল একটা অঞ্চলের একসঙ্গে নিচের দিকে যদি নেমে আসে তখন তাকে একক আবর্তনীয় স্লাম বলা হয়। এবং বহু আবর্তনীয় স্লাম হচ্ছে যখন উঁচু পার্বত্য অঞ্চলে, অতিরিক্ত খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চলে একসঙ্গে না নেমে স্টেপ বাই স্টেপ, মানে সিঁড়ির ধাপের মতো হঠাৎ করে হড়কে নিচের দিকে নেমে যদি আসে তখন তাকে আবর্তনীয় স্লাম্প বলা হয়। মানে একক আবর্তনীয় স্খলনের ক্ষেত্রে একটি অঞ্চলেরই জিনিস নিচের দিকে নেমে আসছে। আর বহু আবর্তনীয়র ক্ষেত্রে যেমন যেমন আমি এখানটা দেখাচ্ছি, যদি এইটুকু অঞ্চল নামবে তার নিচে এই অঞ্চলটাও নামবে, তার নিচে এই অঞ্চলটাও নামবে, তাহলে 1 2 3 তিনটে সিঁড়ির ধাপের মতো সৃষ্টি হবে। যেমন এক্ষেত্রে দেখো সিঁড়ির ধাপের মতো হালকা হালকা সৃষ্টি হয়েছে। এরকম যদি বহুবার বহু স্খলন লক্ষ্য করে যায় তখন তাকে বহু আবর্তনীয় স্খলন বলা হয়। নেক্সট হচ্ছে প্রপাত। প্রপাত কাকে বলছে? অধিক ঢালযুক্ত প্রায় উলম্ব খাড়া তল বিশিষ্ট, মানে ঢালটা একদমই প্রায় নেই, মানে খুবই কম তল বিশিষ্ট পাহাড়ের ঢালে আবহবিকারজাত প্রস্থ পদার্থ, রেগলিত, শিলাখণ্ড হঠাৎ করে নিচের দিকে কোনো মাধ্যম ছাড়াই যদি নেমে আসে তখন তাকে প্রপাত বলা হয়। যেমন পাহাড়ের ওপর থেকে কোনো একটা শিলা নিচে পড়ে গেল, দুম করে পড়ে গেল, তখন তাকে বলা হচ্ছে শিলাপ্রপাত। যদি মৃত্তিকা এরকম দুম করে পড়ে যায় তাকে মৃত্তিকা প্রপাত বলা হয়। এবং ভগ্নস্তূপ হচ্ছে কি, ওই শিলাখণ্ড, মৃত্তিকা সব মিলিয়ে ক্ষুদ্র বা বৃহৎ আকৃতির সমস্ত একসাথে, ভগ্নস্তূপ মানে একটা এলাকার সমস্ত রকমের ক্ষুদ্র ক্ষুদ্র বা বৃহৎ আকৃতির পদার্থগুলো হঠাৎ করে যদি হুড়মুড় করে একসাথে পড়ে যায় খাড়া ঢাল অঞ্চল থেকে তখন তাকে
ভগ্নস্তূপ প্রপাত বলা হয়। নেক্সট হচ্ছে অবনমন। অবনমন কাকে বলছে না, অবনমন বা অবপাত, এটার সংজ্ঞাটা হচ্ছে এরকমই: ভূমিভাগের নিচের দিকে অবস্থিত শিলাস্তর কোনো কারণে অপসারিত হলে উপরের ভূভাগ উল্লম্বভাবে বসে যায়। মানে কোনো একটা অঞ্চলে হঠাৎ করে গর্ত হয়ে গিয়ে নিচের দিকে নেমে, যেমন পাতকুয়া, পাতকুয়ার চারিদিকটা মাটি আছে, কিন্তু পাতকুয়ার বরাবর যদি আমরা একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করি, তো পাতকুয়ার ভেতরের জিনিসটা যেন নিচে নেমে গেছে মনে হচ্ছে, গর্ত খোলা হয়েছে যদিও, কিন্তু নিচের দিকে নেমে গেছে। এই রকমভাবে কোনো একটা অঞ্চলের জিনিস হঠাৎ করে যদি নিচের দিকে নেমে যায়, তখন তাকে অবনমন বা অবপাত বলা হয়। এটা যদি ভাঙনের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ কোনো কারণে গহ্বরের সৃষ্টি হয়, মানে মানে ভেঙে গিয়ে গহ্বরের সৃষ্টি হয় এবং ঝুলন্ত অবস্থায় থাকা উপরের শিলাস্তর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে যায়, তখন তাকে মানে অন্য পাহাড় বা পর্বত থেকে জিনিসটা ভেঙে গিয়ে নিচের দিকে বসে যাচ্ছে, তখন তাকে ভাঙন বলা হয়। আর কোনো সমভূমি অঞ্চলে হোক বা পাহাড়ি অঞ্চলে হোক বা যে কোনো অঞ্চলেই হোক, হঠাৎ করে যদি নিচের দিকে অবনমিত হয়, বসে যায়, তখন তাকে বসে যাওয়া বলা হয়। ভাঙনের ক্ষেত্রে কি হয়, ভেঙে গিয়ে বসে। আর বসে যাওয়ার ক্ষেত্রে নর্মালি একটা ইউ শেপের মতো বা খুবই ওয়াইড, মানে ওয়াইড ভি শেপ, মানে একদম চওড়া ভি শেপের মতো যদি এরকম কিছু হঠাৎ করে নিচের দিকে অবনমিত হয়, তখন তাকে বসে যাওয়া বলা হয়। তো আমরা এই ভিডিওটা থেকে পুঞ্জ সঞ্চালন সম্পর্কে অনেকটাই বিষয় জানলাম। আশা করছি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা এইখান থেকে মোটামুটি জিনিসটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আমরা হিমবাহের কার্য নিয়ে আলোচনা করব। তো তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।